আঙ্কারা থেকে উড্ডয়নের পর বিমান দুর্ঘটনায় লিবীয় সেনাপ্রধান নিহত। ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলায় যোগ দিয়েছে বেলজিয়াম। ভেনেজুয়েলার নৌ অবরোধের ঘটনায় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় চাঁদাবাজির অভিযোগ এনেছে। ইরান পারমাণবিক ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠকের বৈধতা প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের জন্য সর্বশেষ শান্তি পরিকল্পনায় অসামরিক অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে জেলেনস্কি। এই ছিল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, লিবিয়ার সামরিক প্রধান, 4 জন অন্য কর্মকর্তা এবং 3 জন ক্রু সদস্যকে বহনকারী একটি ব্যক্তিগত জেট বিমান মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়েছে এবং এতে আরোহী সকলেই নিহত হন। লিবীয় কর্মকর্তারা বলেছেন, বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। লিবীয় প্রতিনিধি দলটি 2 দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা আলোচনায় অংশ নিয়ে আঙ্কারা সফর করেছিলেন। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দেবেবাহ একটি ফেসবুক পোস্টে জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ এবং অন্য 4 কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে প্রতিনিধি দলটি ত্রিপোলিতে নিজ দেশে ফেরার সময় এই দুঃখজনক দুর্ঘটনাটি ঘটে। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং এটিকে লিবিয়ার জন্য একটি বড় ক্ষতি বলে অভিহিত করেছেন। আল হাদ্দাদ পশ্চিম লিবীয় শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন এবং লিবিয়ার বিভক্ত সামরিক বাহিনীকে একত্রিত করার জন্য জাতিসংঘের মধ্যস্থতা চলমান প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দুর্ঘটনায় নিহত অন্য 4 কর্মকর্তা হলেন লিবিয়ার স্থলবাহিনীর প্রধান জেনারেল আল ফিতুরি গ্রাইবিল, সামরিক উৎপাদন কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল কাতাউই, চিফ অব স্টাফের উপদেষ্টা মোহাম্মদ আল আসাউইদিয়াব এবং চিফ অব স্টাফের কার্যালয়ের সামরিক ফটোগ্রাফার মোহাম্মদ ওমর আহমেদ মাহজুব। ঘটনার পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার লিকায়া বলেছেন, মঙ্গলবার আঙ্কারা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই নিখোঁজ হয়ে যাওয়া একটি ব্যক্তিগত জেটের যাত্রীদের মধ্যে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আল হাদ্দাদও ছিলেন। পরে লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দিবেইবাহ ঘোষণা করেন যে আল হাদ্দাদ নিহত হয়েছেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে এই সামরিক নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন। এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ইয়ার লিকায়া বলেন, স্থানীয় সময় রাত 8টা 10 এসএন বোয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করা 9HDFJ রেজিস্ট্রেশন নম্বরে একটি ফ্যালকন 15 বিমানের সাথে রাত 8টা 52 যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগেই বিমানটি আঙ্কারা প্রদেশের হাইমানা জেলার কাছে জরুরি অবতরণের সংকেত পাঠিয়েছিলেন বলে জানা গেছে। ইয়ারলিকায়া নিশ্চিত করেছেন যে আল হাদ্দাদ সহ 5 জন আরোহী বিমানে ছিলেন। মঙ্গলবার বেলজিয়াম আন্তর্জাতিক বিচার আদালতে ICJ দায়ের করা একটি মামলায় দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দিয়েছেন, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে। হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত এক বিবৃতিতে বলেছে যে ব্রাসেলস হস্তক্ষেপের জন্য একটি ঘোষণা দাখিল করেছে। ব্রাজিল, কম্বোডিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, স্পেন এবং তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে এই মামলায় যোগ দিয়েছে। 2023 সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালতে একটি মামলা দায়ের পরে অভিযোগ করে যে ইসরায়েলের গাজা অভিযান 1948 সালের গণহত্যা, অবরোধ ও শান্তি সংক্রান্ত জাতিসংঘ কনভেনশন লঙ্ঘন করেছে। ওদিকে রাশিয়া ও চীন ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের সমালোচনা করেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছে যে এটি বেপরোয়া আচরণ ও ভীতি প্রদর্শনের শামিল। মস্কো ও বেইজিংয়ের সমর্থনে জরুরি পরিষদ বৈঠকের অনুরোধকারী ভেনেজুয়েলা ওয়াশিংটনের বিরুদ্ধে আমাদের ইতিহাসের পরিচিত সর্বোচ্চ চাঁদাবাজির অভিযোগ এনেছি। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে একটি বড় সামরিক বাহিনী মোতায়েন করেছে এবং সম্প্রতি ভেনেজুয়েলার যেসব জাহাজকে তারা নিষেধাজ্ঞার আওতায় বলে মনে করে সেগুলোর বিরুদ্ধে নৌ অবরোধের অংশ হিসেবে তেল ট্যাঙ্কার আটক করেছে।
মঙ্গলবারের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ সমালোচনার জবাবে বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের গোলার্ধ, আমাদের সীমান্ত এবং আমেরিকান জনগণকে রক্ষা করার জন্য তার ক্ষমতার সব কিছু করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযোগ করেছে যে দক্ষিণ আমেরিকার দেশটি তার প্রধান সম্পদ তেলকে মাদক, সন্ত্রাসবাদ, মানব পাচার, হত্যা ও অপহরণের আত্মসাতের জন্য ব্যবহার করেছে। কারাকাস বলেছে, মাদক পাচারের সাথে কোনো ধরনের জড়িত থাকার কথা অস্বীকার করে এবং দাবি করে যে ওয়াশিংটন বিশ্বের বৃহত্তম ভেনেজুয়েলার তেলের মজুদ দখল করার জন্য দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে চাইছে। ওদিকে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে বক্তৃতাকালে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি এই বৈঠকের বক্তৃতাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবে একটি স্পষ্ট, সুচিন্তিত এবং স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হওয়ার মতো সমাপ্তি ধারা রয়েছে। এই প্রস্তাবটি 18 অক্টোবর 2025 সালের মেয়াদোত্তীর্ণ হয়েছে। সেই তারিখ থেকে এর কোনো আইনি কার্যকারিতা ও কার্যকর ম্যান্ডেট নেই। তদনুসারে 2231 নম্বর প্রস্তাবের অধীনে নিরাপত্তা পরিষদের ভূমিকা চূড়ান্তভাবে শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন যে তাই মহাসচিব প্রতিবেদন জমা দেওয়ার কোনো ম্যান্ডেট নেই, পরিষদ কর্তৃক এটি নিয়ে আলোচনার কোনো ম্যান্ডেট নেই এবং অপসারণ এজেন্ডার অধীনে এই বৈঠক আহ্বানের কোনো আইনি ভিত্তি নেই। 2231 নম্বর প্রস্তাবে 2015 সালে পারমাণবিক চুক্তি, যা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, সেটিকে অনুমোদন দেওয়া হয়েছিল। পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো বাতিল করা হয়েছিল এবং 18 অক্টোবর 2025 তারিখে সেগুলো স্থায়ী মেয়াদ শেষ হওয়ার পর এর জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরের শুরুতে ইউরোপীয় জোটের 3 দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি তথাকথিত স্ন্যাপব্যাক প্রতিক্রিয়াটি সক্রিয় করে, যার ফলে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো পুনরুদ্ধার করা হয়। জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলোর স্ন্যাপব্যাক প্রসঙ্গে ইরানভি পুনর্ব্যক্ত করেন যে ইরান এই ধরনের সমস্ত দাবিকে আইনত অবৈধ বলে মনে করে। তিনি যুক্তি দেন যে 2231 নম্বর প্রস্তাবটি মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা এটি মেনে চলেনি তাদের এর প্রক্রিয়াগুলো প্রয়োগ করার কোনো অধিকার নেই। ওদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কর্তৃক প্রকাশিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য মার্কিন নেতৃত্বাধীন খসড়া পরিকল্পনার সর্বশেষ সংস্করণের ইউক্রেন কিছু ছাড় আদায় করতে সক্ষম হয়েছে। যদিও ভূখণ্ড এবং মস্কো নতুন শর্তগুলো মেনে নেবে কিনা তা নিয়ে প্রশ্ন মূল থেকেই গেছে। মার্কিন ও ইউক্রেনীয় আলোচকদের দ্বারা সম্মত হওয়া নতুন 20 দফা পরিকল্পনাটি মস্কো পর্যালোচনা করেছিল, কিন্তু ক্রেমলিন পূর্ব ইউক্রেন থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের জন্য তাদের আঞ্চলিক দাবি থেকে সরে আসবে বলে মনে হয় না। জেলেনস্কি স্বীকার করেছে যে নথিতে এমন কিছু বিষয় আছে যা তিনি পছন্দ করেন না, কিন্তু কিয়েভ ডনেটস্ক অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারের তাৎক্ষণিক শর্ত বা মস্কোর সেনাবাহিনী কর্তৃক দখল করা ভূমিকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্তগুলো বাদ দিতে সফল হয়েছে। এছাড়াও কিয়েভকে ন্যাটোর সদস্য পদের জন্য তার আবেদন আইনত ত্যাগ করতে হবে এমন দাবিও বাদ দেওয়া হয়েছে এবং যদিও এটি নথিতে স্পষ্টভাবে বলা নেই, তবুও প্রস্তাবটি ইউক্রেনের জন্য কিছু সৈন্য প্রত্যাহার করার পথ খুলে দিয়েছে, যার মধ্যে ডোনেটস্ক অঞ্চলের 20% এলাকাও অন্তর্ভুক্ত, যা ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে এবং যেখানে নিরস্ত্রীকরণ অঞ্চল স্থাপন হবে। জেলেনস্কি সাংবাদিকদের সাথে 2 ঘন্টার এক ব্রিফিংয়ে পরিকল্পনাটি উপস্থাপন করেন এবং এটি হাইলাইট করারও টিকাযুক্ত সংস্করণ থেকে পড়ে শোনান। সর্বশেষ সংস্করণটি সম্পর্কে জেলেনস্কি বলেন, ডোনেটস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন অঞ্চলে এই চুক্তির তারিখ অনুযায়ী সেনা মোতায়েনের লাইনটি কার্যকরত যোগাযোগের লাইন হিসেবে স্বীকৃতি হবে। ছিল আজকের সংবাদ।
বন্ধুরা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।